নমস্কার। সাহিত্যিক বনফুল তার এক অসাধারণ উপন্যাস অগ্নিস্বরে আমাদের জানিয়েছিলেন এক ডাক্তারবাবুর কথা। সৎ, দরদি, নির্ভীক সেই অগ্নিস্বর মুখোপাধ্যায় ডাক্তারবাবু, তার কথা আমরা বইতে পড়েছি, অনেকে সিনেমাতেও দেখেছি। আজকে প্রত্যেক বছর আমাদের দেশে পালিত হয় ১লা জুলাইতে ন্যাশনাল ডক্টরস ডে, আমাদের বাংলার রূপকার তথা ভগবান তুল্য ডাক্তারবাবু বিধান রায়কে স্মরণ করে। আজকে আমাদের যিনি অতিথি, তার নাম আপনারা অনেকেই শুনেছেন, কারণ অতিমারির সময় তার নাম মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। আজ আমাদের অতিথি ডক্টর ফুয়াদ হালিম। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত পোস্ট এডিটর। আচ্ছা, একটু শুরু করি। তার আগে জিজ্ঞেস করি, ডাক্তারবাবু আপনি কেমন আছেন? আমি ভালো আছি, সুস্থ আছি। আর সমাজ আর পৃথিবীর যা পরিস্থিতি আছে, যেহেতু পৃথিবী অসুস্থ এই মুহূর্তে, সমাজ অনেকটাই অসুস্থ, চিকিৎসক হিসেবে যতটুকু পারছি করে যাচ্ছি। আমরা যা শিখেছি, যা বুঝেছি, তার প্রয়োগের জন্যে যদিও খুব দুঃখজনক পরিস্থিতি গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে। আচ্ছা, আমি এবার জিজ্ঞেস করি যে এই বছরে ন্যাশনাল ডক্টরস ডে তে থিম হচ্ছে কেয়ার ফর কেয়ার গিভার্স। এই জিনিসটা আপনি কতটা মানেন এবং কতটা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে জরুরি বলে আপনার মনে হয়? প্রত্যেকটা ব্যক্তিকে নিজের শরীর চর্চা করা উচিত, নিজের শরীরকে সুস্থ রাখা উচিত। এর কিন্তু একটা অন্য দিকও রয়েছে। যেমন আমরা বলি যে চিকিৎসকরা পরামর্শ দেবে, তারা কিন্তু রোল মডেল হবে না। মানে একজন চিকিৎসক যদি সিগারেট খায়, তার পেশাগত দায়িত্ব অন্য একজন লোককে বলা যে আপনি সিগারেট খাবেন না, কিন্তু রোল মডেল হয়ে ওই ব্যক্তির সামনে চিকিৎসকের কিন্তু নিজের জীবন হিসেবে দাঁড়ানোর বিষয় নয়, পরামর্শদাতা হিসেবে যে জায়গাটা রয়েছে, পেশাদারির জায়গা থেকে রয়েছে। ফলে দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এর বলেও চিকিৎসকদের নিজের শরীরচর্চা করা উচিত, নিজের শরীর সুস্থ রাখা উচিত। কেন? আমরা যে পরামর্শ দিই, সেই পরামর্শ নিজের উপরে প্রয়োগ করাটা খুব গুরুত্বপূর্ণ, রোল মডেল হিসেবে নয়। কিন্তু সেই পরামর্শের মধ্যে মূল্য আছে, সেই মূল্যর ভিত্তি দাঁড়িয়ে হচ্ছে আমরা পেশাগতভাবে এই পরামর্শটা দিই। ফলে প্রয়োগটাই করা উচিত। সব চিকিৎসকরা পারে তা আমি বলছি না, কিন্তু আমার নিজস্ব ক্ষেত্রে যতটুকু পারা সম্ভব সেটা আমি ব্যবহার করি। শরীরচর্চার দিক থেকে হচ্ছে চেষ্টা করি সপ্তাহে অন্তত ৩ অথবা ৪ দিন এক্সারসাইজ করা, ব্যায়াম করা, হাঁটাচলা করা। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবসময় হয় তা নয়, কিন্তু মোটামুটি খাওয়ার দিকে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা আমার নিজস্ব রয়েছে। আচ্ছা, এবার একটু জিজ্ঞেস করি যে আপনি প্রতিদিন অগুন্তি পেশেন্টকে সুস্থ করে তাদের বাড়িতে পাঠান। আমরা নিচে দেখলামও কত পেশেন্ট অপেক্ষা করছে আপনার জন্য। আপনি নিজের শরীরের চর্চার কথাটা বললেন, আপনি মনের স্বাস্থ্যের জন্য কি করেন? আপনার নিজের কথা বলছি। মনের স্বাস্থ্যের জন্য বই পড়ি। আচ্ছা। এবং বইয়ের সঙ্গে একটা হচ্ছে ছোটবেলা থেকে একটা অভ্যেস রয়েছে। এবং চিন্তার যারা করেন নিয়মিত, তাদের সঙ্গে একটা যোগাযোগ রাখি, আলোচনার মধ্যে নিজেকে যুক্ত রাখি। এবং স্বাস্থ্য একটা মৌলিক অধিকার সমাজে হওয়া উচিত। এর জন্যে যে আন্দোলন আছে, সে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তার সম্বন্ধে যা মানসিক মানে ব্যায়াম করতে হয়, আপনি ধরেন শারীরিক ব্যায়াম হয় এবং মানসিক ব্যায়াম হয়। শরীরের খিদে থাকে, মনের খিদে থাকে, এইগুলো পূরণ করার মানে সুযোগ আছে, তাই জন্য প্রয়োগ করি। তার মধ্যে থেকে যে মানসিক সুস্থতাটা বজায় রাখি। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই মুহূর্তে সমাজ তো কিছুটা হলেও আমাদের অনেকটা এগিয়েছে, তো সেক্ষেত্রে ডাক্তারবাবুরা নিজেরা তাদের শরীর এবং মনের স্বাস্থ্য সেটা নিয়ে আদৌ কি তাদের নিজেদের জন্য সচেতনতা তারা বাড়ান, নাকি সেটা আপনি কিভাবে দেখেন? এত বছরের অভিজ্ঞতায় ডাক্তারবাবুরা কতটা সচেতন হয়েছেন? ডাক্তার শব্দটা প্রয়োগ করার থেকে ভালো হচ্ছে স্বাস্থ্যকর্মী শব্দটা প্রয়োগ করা। ফলে গোটা পৃথিবীর মধ্যে আপনি যদি দেখেন, তাহলে সুইসাইড রেটে যদি আপনি হারটা দেখেন, তাহলে স্বাস্থ্যকর্মীদের হচ্ছে সর্বপ্রথম, সব থেকে বেশি সুইসাইড হচ্ছে স্বাস্থ্যকর্মীদের হয়। ফলে মানে এই লাইনে পড়াশোনা, আপনি মেডিকেল ছাত্র যদি দেখেন, তাহলে সমস্ত
বিভিন্ন অংশের ছাত্রর সঙ্গে যদি তুলনা করেন, তাহলে মেডিকেল লাইনের ছাত্রদের হচ্ছে সব থেকে বেশি সুইসাইড হয়। সুইসাইড একটা সূচক হিসেবে ধরছি, সেটা একেবারে একটা এক্সট্রিম একটি ঘটনা, কিন্তু তার আগে হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, মানসিক শান্তি, তার পরিচয় বিভিন্নভাবে আসে। পেশাগতভাবে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের সব থেকে বেশি ডাইভোর্স রেট সব থেকে বেশি অন্যান্য পেশার তুলনায়। আবার অন্যদিকে যদি দেখেন, কোভিডে মৃত্যু সংখ্যা পেশাগতভাবে যদি আপনি বিন্যাস দেখেন, তাহলে স্বাস্থ্যকর্মীদের সব থেকে বেশি হচ্ছে মৃত্যু হয়েছে পেশাগতভাবে আপনি বিন্যাস দেখেন। দ্বিতীয় স্থানে এলো পুলিশ কর্মীদের, আর তৃতীয় স্থানে এসেছিল সাংবাদিক আপনাদের পেশাতে। তাহলে আপনি দেখবেন যে পেশাগতভাবে হচ্ছে এই পেশা স্বাস্থ্যকর্মী যারা আসছে, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে পেশার কারণে আপনি ধরতে পারেন, অথবা পেশার যে পরিস্থিতি রয়েছে আমাদের সমাজের মধ্যে যেভাবে সাজানো আছে, তার জন্য কিন্তু একটা সাংঘাতিক একটা স্যাক্রিফাইস করতে হয়, এবং এই স্যাক্রিফাইসটা চলে আসছে, যুগ যুগান্তর চলে আসছে। এই মুহূর্তেও কিন্তু সেই স্যাক্রিফাইসের পরিচয়টা রয়েছে। এর মধ্যে থেকে একটা তৃপ্তিও আছে। আবার আমাদের পেশার মধ্যে যারা পেশাদারি কাজের মধ্যে থেকে আনন্দ বের করতে পারে, তারা কিন্তু একটা অদ্ভুত তৃপ্তি লাভ করতে পারে। আমাদের পেশা বোধহয় পৃথিবীর প্রথম মানুষ যে অন্য মানুষের প্রতি যে দরদ দেখানোর যে সুযোগ পেয়েছিল, সেখান থেকে উৎপত্তি। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন 1957-58 সালে পৃথিবীব্যাপী যে সমাজবিজ্ঞানীরা তারা আন্তর্জাতিক যে সম্মেলন করে এটা নির্ধারিত করার চেষ্টা করলো যে মানব সমাজ সভ্য কবে হলো, তাহলে সভ্যতার পরিচয় নানান দিক থেকে নানান বক্তব্য এলো, কিন্তু প্রফেসর মার্গারেট মিড উনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য হাজির করলেন যে 14,000 বছর পরে একজন ব্যক্তি যার কোমর থেকে হাঁটু অবধি, যেটাকে লংবোন বলি, সেটা ভেঙেছিল, জোড়া লেগেছিল, এবং জোড়া লাগার পরে সেই ব্যক্তি বহুদিন অবধি বেঁচে ছিল। প্রাণী জগতের মধ্যে এই লংবোন ফ্র্যাকচার হয়ে গেলে, বাঘের যদি এই হাড় ভাঙে, সে কিন্তু হরিণ ধরতে পারবে না। হরিণের যদি এই হাড়টা ভাঙে, সে কিন্তু পালাতে পারবে না, বাঘ ওকে ধরে নেবে। ফলে প্রাণী জগতের মধ্যে লংবোন ফ্র্যাকচার মানে অবিসম্ভবই মৃত্যু হবেই। কিন্তু এই ব্যক্তি 14,000 বছর আগে তার হাড় ভেঙেছিল, সে 6 থেকে 8 সপ্তাহ একই জায়গা নাড়াচাড়া না করে সে শুয়েছিল, তাকে খাদ্য কেউ পৌঁছে দিয়েছিল, তাকে জল কেউ সরবরাহ করে দিয়েছিল, তার মলমূত্র কেউ পরিষ্কার করেছিল, অন্য প্রাণী ওর উপরে হচ্ছে আঘাত যেন না করে তার জন্য রক্ষণাবেক্ষণ করেছিল। এটাই হচ্ছে মানব সমাজের সভ্য হওয়ার, সভ্যতার উত্তীর্ণ হওয়ার পরিচয়। ফলে মানুষ মানুষের পাশে দাঁড়াবে যখন সে অসুস্থ আছে, এটাই হচ্ছে সভ্যতার আখ্যা, যেটা আমাদের পেশার মধ্যে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ফলে ওই দিকটা রয়ে যাবে। মা যখন অসুস্থ ছেলের মাথায় হাত ফেরাচ্ছে, সেটা কিন্তু চিকিৎসা স্বাস্থ্যকর্মীদের হচ্ছে প্রথম প্রচেষ্টা, পেশাগতভাবে আমরা ডেভেলপ করেছি, কিন্তু উৎপত্তি ওখান থেকে। ফলে ওর মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি রয়েছে, সমস্যাও সাংঘাতিক, আনন্দও সাংঘাতিক। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামোতে ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মী সিস্টার যারা প্রত্যেকে, পুরো ইন্টার কমিউনিটির কথাই জিজ্ঞেস করছি, তাদের স্বাস্থ্য, তাদের মানসিক স্বাস্থ্য, সেক্ষেত্রে কোনো পরিকাঠামোগত বা প্রাতিষ্ঠানিক কোনো রকম উপায় কি হয়? কেন আমি জিজ্ঞেস করছি, কারণ আমরা মেন্টাল ওয়েলনেস বা মেন্টাল হেলথ নিয়ে অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা নিজেরা যাই তাতে, কিন্তু ডাক্তারবাবুরা কি ডাক্তারবাবুদের জন্য এরকম কোনো সেমিনার এগুলো অর্গানাইজ করেন? এটা ইদানিংকাল উন্নয়নশীল দেশ এর শুরু হয়েছে, তৃতীয় বিশ্বের দেশের মধ্যে কিন্তু সাধারণভাবে আমরা সেটা পাই না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কেন সমাজের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব যখন থাকে, স্বাভাবিকভাবে চিকিৎসা বিজ্ঞান এবং হচ্ছে স্বাস্থ্যকর্মী তাদের হচ্ছে পেশাগত কাজ করতে গিয়ে দ্বন্দ্ব থাকবে, যা আমরা জানি সেটা সম্পূর্ণভাবে প্রয়োগ আমরা করতে পারি না। একটা গরিব মানুষ আসলে তার প্রাণ রক্ষা করার জন্যে যা জিনিস বইতে লেখা আছে, সেটা যেহেতু আমরা প্রয়োগ সম্পূর্ণভাবে করতে পারছি না, একটা মানসিক যন্ত্রণা থাকে।
আবার হচ্ছে ব্যবস্থাপনার একটা যন্ত্রণা আছে। আপনি সরকারি হাসপাতালগুলো দেখেন, তার মধ্যে যতটা হচ্ছে চিকিৎসক, নার্সিং স্টাফ, জিডিএ কর্মরত থাকার কথা, তার সাংঘাতিক অভাব রয়েছে। গোটা ভারতবর্ষের মধ্যে রয়েছে, পশ্চিমবাংলার মধ্যে রয়েছে। ফলে কাজ করতে গিয়ে যে ডিউটি রসটা থেকে শুরু করে আপনার হচ্ছে আউটডোরের যা বিশাল চাপ লাইন আছে, এই সবটাই হচ্ছে চিকিৎসা এবং চিকিৎসা কর্মী এবং স্বাস্থ্যকর্মীকে সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতির মধ্যে একটা হচ্ছে মানসিক চাপ তৈরি হয়, পরিবারের সঙ্গে একটা দ্বন্দ্ব হয়। আজকে টেলিভিশন খুললে বিকেলের সময় 7টা থেকে 9টা আপনি যে সিরিয়ালগুলো দেখেন, মহিলাদের হচ্ছে গয়নাগাটি থেকে শুরু করে পুরুষদের হচ্ছে ঘরের যেভাবে সাজগোজ আছে, তারা কত বাড়ি, কত গাড়ি, কত হচ্ছে শেয়ার, কত কোম্পানির মালিক, এর কন্টিনিউয়াস যে একটা বম্বার্ডমেন্ট হচ্ছে, এই কন্টিনিউয়াস বম্বার্ডমেন্টের বাইরে কিন্তু চিকিৎসক এবং তার পরিবার বাইরে নেই। ফলে ওখানে হচ্ছে পরিবারের মধ্যেই হচ্ছে একটা পরিবেশগতভাবে একটা মানসিক চাপ তৈরি হয়। এই সবটা নিয়ে একটা ছেলে, তার হচ্ছে মোবাইল ফোন যদি না দেওয়া যায়, তাহলে ছেলে তার হচ্ছে বন্ধু বান্ধবের যে পরিস্থিতি, যেটাকে আমরা বলি পিয়ার প্রেশার, গ্রুপের মধ্যে যে প্রেশার, সমবয়সী লোকজনের যে প্রেশার, সে পিছিয়ে পড়ছে, তার মনে হচ্ছে সে পিছিয়ে পড়ছে। এই সবটার মধ্যে কিন্তু একজন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীকে তার জীবনটা হচ্ছে সংগঠিত করতে হচ্ছে। ফলে পারিপার্শ্বিক চাপ, পেশাগত চাপ এবং হচ্ছে কর্মস্থলের চাপ, সবটাই মিলিয়ে কিন্তু আজকের যুগে কেউ সুস্থ নয়। সেই দিক থেকে চিকিৎসকও কিন্তু সেভাবে সুস্থ নয়। কিন্তু বেরিয়ে আসার জন্যে আপনি যে প্রশ্নটা করলেন, যে চিকিৎসক সমাজের মধ্যে থেকে কোনো উদ্যোগ আছে কিনা, সেটা আধুনিক যুগের হচ্ছে উন্নয়নশীল দেশে যা পরিকাঠামো আছে, আমাদের দেশে ভারতবর্ষে পশ্চিমবাংলায় সেরকম কিন্তু পরিস্থিতি নেই। কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। ইদানিংকাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, অন্যান্য অ্যাসোসিয়েশন শরীরচর্চার কিছু কথাবার্তা বলছে এবং হচ্ছে তারা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সুস্থতার জন্যও কথা বলছে। আর বলছি যে এই যে আপনি কথাটা বললেন যে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের এখন অনেক খামতি রয়েছে, তো আপনি একজন মানে ডাক্তারবাবু হিসেবে যদি আপনাকে পরামর্শদাতা কোথাও অ্যাপয়েন্ট করা হয়, আপনি কোন কোন জায়গাগুলো পয়েন্ট আউট করবেন যে এই জিনিসগুলো আমাদের খামতি রয়েছে ডাক্তারবাবু এবং পুরো স্বাস্থ্যকর্মী এন্টার ফ্রেটার্নিটির জন্য, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য দুটোর উন্নতি করার, যাতে আমরাও প্রথম বিশ্বের দেশগুলোর কাছাকাছি অন্তত যেতে পারি? দেখুন, দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। মানুষের দুটো চোখ আছে, একটা চোখ টেলিস্কোপ হিসেবে ব্যবহার করতে হয়, একটা চোখ মাইক্রোস্কোপ হিসেবে ব্যবহার করতে। টেলিস্কোপ হিসেবে ব্যবহার করার মানে হলো, আপনি গোটা সমাজের হচ্ছে যদি উন্নয়ন না করতে পারেন, তাহলে শুধু চিকিৎসকরা খুব একটা সুস্থ ভালোভাবে হচ্ছে জীবনযাপন করবে, তাদের পারিবারিক শান্তি থাকবে, মানসিক শান্তি থাকবে, এটা কিন্তু হতে পারে না। আবার মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখেন, যে অনেক পরিস্থিতির মধ্যে একটা গরিব মানুষ, একটা হচ্ছে খুব কষ্টের মধ্যে মানুষ, তার হচ্ছে প্রেম করার যে সুযোগ আছে, তার ভালোবাসার যে সুযোগ আছে, যে লড়াই সংগ্রাম করার সুযোগ আছে। একটি হচ্ছে শ্রমিক তার মাকে কাঁধে নিয়ে হচ্ছে কোভিডের সময় সে গুজরাট থেকে প্রায় মধ্যপ্রদেশে নিজের গ্রামে হেঁটে হেঁটে চলে গেল। একটা বিকলাঙ্গ স্ত্রীকে নিয়ে তার হচ্ছে স্বামী হেঁটে হেঁটে চলে এলো দিল্লি থেকে প্রায় হচ্ছে তামিলনাড়ুর একটা গ্রামের মধ্যে। ফলে এই উদাহরণগুলো হচ্ছে অসম্ভব রয়েছে। ফলে মাইক্রোস্কোপ দিয়ে একেবারে ইন্ডিভিজুয়াল পরিবারের মধ্যে শান্তি আমরা কিন্তু অনেকটা দেখেছি। কোভিডের ক্ষেত্রে যখন ঘরবন্দি মানুষ, একদিকে হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ছে, আমরা কিন্তু অন্যদিকে দেখলাম যে অনেক হচ্ছে পরিবারের মধ্যে যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রায় হচ্ছে তলানিতে ঠেকেছিল, যেহেতু কোভিডে তারা আবদ্ধ এক ঘরে ছিল, তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক হচ্ছে নতুনত্ব এলো এবং পুনরুত্থান এলো এবং জোড়া লাগলো সেই সম্পর্কের মধ্যে। ফলে দ্বন্দ্বের হচ্ছে দুটো দিক কিন্তু আমরা দেখলাম, কম বেশি আলাদা হলেও সুযোগ কিন্তু আছে একজন ব্যক্তি তার পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে আনন্দের সঙ্গে জীবনযাপন করা। এবং পারিপার্শ্বিক আমাদের মাথায় রাখতে হবে যে গোটা সমাজের মধ্যে যদি আর্থিক উন্নয়ন না হয়, সামাজিক উন্নয়ন যদি না হয়, মানে যেভাবে সমাজের মধ্যে জাতি ধর্মর যে বিভাদ চলছে, সেইগুলো যদি আমরা না মেটাতে পারি, তাহলে চিকিৎসক এবং চিকিৎসকের পরিবার হচ্ছে খুব সুখে থাকবে, তাও কিন্তু হবে না। ফলে একদিকে সমাজকে এগোতে হবে, অন্যদিকে হচ্ছে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে হবে। দুটো মিলিয়ে কিন্তু এগোনোর পথটা হচ্ছে আমাদের খুঁজে নিতে হবে। এইভাবে সমাজ যুগ যুগান্তর ধরে এগিয়েছে, এখনো কিন্তু সেটাই ফর্মুলা
আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো লুক অ্যারাউন্ড ইয়োর সেলফ, নিজের পারিপার্শ্বিক দেখে হচ্ছে সুখের উপাদানগুলো খুঁজে বের করুন এবং সমাজকে আরো ভালো করা, সুস্থ করার যে কাজটা আছে সেই কাজটাও মধ্যে থেকেও কিন্তু পারিবারিক সুখ এবং ব্যক্তিগত সুখ এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনারা ডাক্তারবাবুরা কি কোনো সরকারি স্তরে আবেদন এরকম করেছেন যে আপনাদের এরকম মেন্টাল অ্যাওয়ারনেস উইক পালন হোক, যেখানে আপনারা কিছুটা সময় পেলেন একটা ওয়ার্কশপ করার জন্য? আপনারা এরকম কোনো আবেদন করেন সরকারি এই স্তরে? মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে চিকিৎসকদের মধ্যে থেকে আপনার এই প্রশ্নর বিষয়টা হচ্ছে একটা বাস্তবতাটা কিন্তু আমি খুঁজে পাইনি, মানে কেউ সেভাবে করেছে কি করেনি। কিন্তু আন্তর্জাতিক স্তরে নিশ্চয়ই বিভিন্ন ফোরামে আলোচনা হয়েছে, ভারতবর্ষেও ফোরামে আলোচনা হয়েছে চিকিৎসকদের নিজস্ব স্বাস্থ্যের ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের জন্য উদ্যোগী হতে হবে এবং প্রফেশনাল অর্গানাইজেশনসগুলো অনেকটাই উদ্যোগ নিয়েছে। সরকারের কাছে কোনো আবেদন গেছে কিনা এই মুহূর্তে আমার কাছে জানা নেই। আচ্ছা, কিন্তু পেশাগত যেই সংগঠনগুলো আছে সেগুলো কিন্তু বিষয়টা উত্থাপন করেছে, অনেক ক্ষেত্রে তারা পদক্ষেপও গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে তারা সংগঠিতভাবে উদ্যোগও নিয়েছে। তাতে লাভ হচ্ছে? ডাক্তারবাবুরা একটু ভালো ফিল করছেন? দেখুন, আমার যেটা মনে হয় যে এটা মাপার এখনো অবধি আমরা আচ্ছা। সূচক আমরা পাইনি ও, যে এটা লাভ হবে কি, কতটা হয়েছে কি কতটা হয়নি। কিন্তু এইটুকু বলতে পারি যে যেই পরিমাণে উদ্যোগটা নেওয়া উচিত সেটা অপর্যাপ্ত, সেটা হচ্ছে আরো নিতে হবে এবং আমাদের কতগুলো টুলসের মাধ্যমে মেজার করতে হবে যে এই উদ্যোগ নেওয়ার পরে আমরা ফলাফল সঠিকভাবে পাচ্ছি কিনা। আমরা সমাজে কিন্তু সেই পর্যায়ে এখন অব্দি পৌঁছতে পারিনি, অন্তত পশ্চিমবাংলায় বসে, কলকাতায় বসে আমি তো স্পষ্টভাবে বলতে পারি ভারতবর্ষেও আমরা সেই জায়গায় নেই। বিদেশে কতগুলো সংগঠন আছে তারা কিন্তু এটা নিয়ে গবেষণা করে, তারা পদক্ষেপ গ্রহণ করে এবং সাংগঠনিকভাবে সেই উদ্যোগের ফলাফল ওরা পেয়েছে, সেইরকম হচ্ছে কতগুলো কথা আমরা জানি। আচ্ছা। আপনি অতিমারির কথা বললেন। আমি শুরুতে যেটা বললাম, অতিমারিতে আপনার যে পদক্ষেপ ছিল সেটা সবার মুখে মুখে ছড়িয়েছিল। সবাই আপনাকে চিনতো 50 টাকা ডায়ালিসিস ডাক্তারবাবু। তো এইরকম ভাবনাটা আপনার কি করে মনে হলো? একটা অসাধ্য একটা আপনি সাধন করেছেন। এটা তো চট করে সবাই করতে পারে না। দেখুন, এটা খুব একটা আমরা গভীরভাবে ভাবনা চিন্তা করে করলাম এরকম ব্যাপারটা নয়। আপনার মনে থাকবে যে প্রথম যে লকডাউন ঘোষিত হয়েছিল সেটা 3 সপ্তাহের জন্য ঘোষিত হয়েছিল এবং আমরা ডায়ালিসিস ইউনিট চলাকালীন আমরা দ্বিতীয় দিন লকডাউনের যেদিন রাত্রে ঘোষণা হয়েছে তার পরের দিন, মানে 24 ঘন্টার মধ্যে, মানে ফার্স্ট ডে তো রাত্রে 12টা থেকে লকডাউন ঘোষিত হয়েছিল। পরের দিনে একটা পেশেন্ট আমাদের কাছে এসেছিল এবং ওর সঙ্গে কথা বলতে ও একটাই কথা বললো যে এই আমার শেষ ডায়ালিসিস। আমি জিজ্ঞেস করলাম এইরকম কেন ব্যাপারটা? তো উনি বললেন যে উনি যেখান থেকে আসেন, শ্রীরামপুরের দিক থেকে উনি আসছিলেন, বলছেন ট্রেন বন্ধ, বাকি সব বাস বন্ধ, আমাকে অ্যাম্বুলেন্সগুলো বন্ধ, আমাকে একটা গাড়ি ভাড়া করতে হয়েছে এবং পুলিশ হচ্ছে পারমিশন দেওয়া নিয়ে অনেক বিরক্ত করেছে, তবুও একটা গাড়ি ভাড়া করেছি, গাড়ি ভাড়া করে আমরা 2400 টাকা খরচ করেছি, শুধু এসে এখানে গাড়ি দাঁড়াবে আর আমাকে নিয়ে যাবে। তখন আমরা ডায়ালিসিস করতাম হচ্ছে 350 টাকায়। তো বললাম যে, উনি বললেন যে এই টাকাটা আর আমার পক্ষে সম্ভব নেই, আমি অনেক কষ্ট করে ট্রেনে আসতাম, 350 টাকা কষ্ট করে দিতাম এবং ফেরত যেতাম ট্রেনে, কিন্তু এই 2400 টাকা আর আমার পক্ষে সম্ভব নেই, ফলে এটা আমার শেষ ডায়ালিসিস। তৎক্ষণিক আমরা হচ্ছে আমাদের বোর্ডের সঙ্গে বসি, তখন আমাদের কিছু গুচ্ছিত জমা পুঁজি ছিল, আমরা বললাম যে এই 3 সপ্তাহের জন্য লকডাউন, এই 3 সপ্তাহের জন্যে অন্তত রুগীদের যা যাতায়াতের যে খরচ বেড়ে গেছে হঠাৎ করে, যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেছে, সেটা যতটুকু রিহাই দিই, তাই জন্য আমরা 50 টাকা করলাম এবং আমরা সেটা কন্টিনিউ করলাম। সৌভাগ্যক্রমে আমাদের এই উদ্যোগকে বহু লোকজন গ্রহণ করে তারা যে এগিয়ে এসেছিলেন, তার ফলে আমরা গোটা কোভিড পিরিয়ডের মধ্যে কিন্তু 50 টাকা করে ডায়ালিসিস করতে সফল হয়েছিলাম। কিন্তু পাশাপাশি একটা করুণ বিষয়টা দাঁড়ালো, যেটা পরে অনেক গবেষণা হয়েছে ভারতবর্ষের মধ্যে, যে একটা রোগকে প্রতিরোধ করার জন্য লকডাউন ঘোষিত হলো,
কিন্তু অন্যান্য রোগের যে প্রয়োজনীয়তা তার প্রতি সরকার কোনো সহানুভূতি দেখায়নি। যেমন ডায়ালিসিস তো একটা কন্টিনিউম অফ কেয়ার। আপনি হচ্ছে ট্রেন বন্ধ করে দিচ্ছেন, আপনি বাস বন্ধ করে দিচ্ছেন, তাহলে একটা রুগী তার বাড়ি থেকে কি করে হচ্ছে ডায়ালিসিস সেন্টারে গিয়ে ফেরত আসবে? সপ্তাহে 2 দিন 3 দিন করে তাকে করতে হচ্ছে। আমরা এখন জানতে পেরেছি ইন রেট্রোস্পেক্ট, পেছনে তাকিয়ে, যে অনেক ক্যান্সারগুলো তাদের স্টেজিংটা মানে আরো ডিটোরিয়েট করে গেল। কেমোথেরাপি, রেডিয়েশন পেশেন্ট, তারা বাড়ি থেকে হাসপাতাল পৌঁছতে পারলো না, গভর্নমেন্ট কোনো প্ল্যানিং করেনি। এই যে একটা রোগ কেন্দ্রিক হচ্ছে গভর্নমেন্ট তাদের হচ্ছে সর্বস্ব ধ্যান দিয়ে দিল, এবং অন্যান্য রোগের যে প্রয়োজনীয়তা, বিশেষ করে যেই রোগগুলোর জন্য একটা কন্টিনিউম অফ কেয়ার, তার ধারাবাহিক চিকিৎসা প্রয়োজন, সেখানে সরকার বিন্দু মাত্র কিন্তু পদক্ষেপ গ্রহণ করেনি, কোনো পরিকল্পনা করেনি। আমরা প্রায় 25% কিডনি পেশেন্ট হারিয়েছি ডায়ালিসিস, তারা সুযোগ হারালো বলেই হচ্ছে এই কোভিড কালে। আমরা ক্যান্সার পেশেন্ট আন্ডার ডায়াগনোসড, আনডায়াগনোসড, এবং তাদের হচ্ছে রেডিওথেরাপি, কেমোথেরাপি বিঘ্নিত হওয়ার জন্য আমরা অসংখ্য হারিয়েছি। আমরা হচ্ছে যাকে লোয়ার স্টেজে ডায়াগনোস করতে পারতাম, আমরা পারলাম না। ফলে এটা নিয়ে এখন হচ্ছে সিরিয়াস গবেষণা চলছে, যে শুধুমাত্র কোভিড মোকাবিলা নয়, অন্যান্য রোগের উপর হচ্ছে কোভিডের প্ল্যানিংটা কিভাবে প্রভাব বিস্তার করেছে, ক্ষতি করেছে, সেটাও কিন্তু আমাদের সামাজিকভাবে ইভ্যালুয়েট করার প্রয়োজন আছে। এই পরিস্থিতির মধ্যে আমরা তখন হচ্ছে 3 সপ্তাহের জন্য যে পদক্ষেপটা নিয়েছিলাম, একটা সরকার যে প্ল্যানিং করার যে অভাব ছিল ডায়ালিসিস পেশেন্টের, সেটাকে কিছুটা সহযোগিতা করার জন্য, সেটা সৌভাগ্যক্রমে আমরা আমাদের পেশেন্টদের প্রতি দাঁড়াতে পেরেছি। টু দি হোল অফ কোভিড আমরা 50 টাকায় ডায়ালিসিস করলাম, প্রায় সব মিলে 25,000-এর বেশি ডায়ালিসিস আমরা করলাম 50 টাকায়। এরকম একটা ইম্পসিবল কাজ করতে গিয়ে নিশ্চয়ই কিছু সেটব্যাকও আপনার জীবনে এসেছিল, আপনি সেইগুলোকে মোকাবিলা করলেন কি করে? জীবনে সেটব্যাক বলে কিছু হয় না যদি আপনি মানসিকভাবে একটা পরিস্থিতিকে দেখেন। ইনফ্যাক্ট আমরা 2003-4 সালে যখন আমাদের ডায়ালিসিস ইউনিটের পরিকাঠামো নিয়ে প্ল্যানিং করছিলাম, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এসি মেশিন বসাবো না, এবং আমাদের ডায়ালিসিস মেশিনে যেহেতু এসি মেশিন ছিল না, ক্লোজড এনভায়রনমেন্ট ছিল না, ভারতবর্ষের সমস্ত ডায়ালিসিস ইউনিটের মধ্যে কোভিডের আউটব্রেক হলো, একমাত্র আমাদের ইউনিটে কিন্তু কোভিডের আউটব্রেক হয়নি। তার কারণ হলো আমাদের ক্রস ভেন্টিলেশন ছিল, আমাদের দরজা জানলা খোলা ছিল, আর এয়ার কন্ডিশনিং এর মাধ্যমে রিসার্কুলেশন অফ এয়ার ছিল না। ফলে কোভিড একটা পেশেন্ট যদি প্রবেশ করে গোটা ওয়ার্ডকে ইনফেক্ট করানোর যে সুযোগ আছে একটা এয়ার কন্ডিশন ডায়ালিসিস ইউনিট, সেটা আমাদের ছিল না। ফলে আমাদের যেটা নেগেটিভ, অনেক লোকজন বলছিল যে তোমাদের ডায়ালিসিস ইউনিটে এয়ার কন্ডিশনিং নেই, আমরা কিন্তু কোভিড কালে কিন্তু সেটাকে পজিটিভ হিসেবে আমরা গ্রহণ করলাম। আপনি যদি সেটব্যাক বলেন, তাহলে গোটা কোভিড পিরিয়ডের মধ্যে আমরা সেটব্যাক তো ফেস করিনি, বরঞ্চ আমরা প্রথমবার সমাজের মানবিক দিকের পরিচয় আমরা পেলাম, যে অসংখ্য মানুষ আমাদের পাশে দাঁড়ালো। আমাদের এখানে বড় বড় ইউনিট যখন বন্ধ হয়ে গিয়েছিল, ওদের কোভিড আউটব্রেক হলো ডায়ালিসিস ইউনিট, ওরা এসে টেম্পোরারিলি আমাদের এখানে ডায়ালিসিস নিয়ে গেছে, এবং আমরা স্ট্যান্ডালোন ইউনিট হিসেবে সে সময় অনেক অনেক পরিষেবা দিতে পেরেছিলাম। সে অনেক পরিষেবা দিতে গিয়ে আমাদের যে প্রয়োজনীয়তা ছিল, সেই প্রয়োজনীয়তা অনেক মানুষ পূরণ করে দিয়েছে বলে আমরা সেটা করতে পেরেছিলাম। ফলে গোটা কোভিড পিরিয়ডের মধ্যে মানুষ কষ্টের মধ্যে থেকে অনেক মানুষ মারা গেছে। ওই সেটব্যাকের মধ্যে আমার মনে হয় আমাদের যে সুযোগ ছিল কাজ করার, সেই সুযোগটা একটা কষ্টের মধ্যে যেটা পেয়েছিলাম সেটা আমরা পূরণ করতে পেরেছি। আমাদের কিছু সেটব্যাক হয়নি, সমাজের সেটব্যাক হয়েছে। একটা কোনো বড় কাজ করতে গেলে অনেক আঘাত আসে, তো অনেক বাধা আসে, আমি সেই হিসেবে বলছি। আঘাত বাধা আমাদের এখানে কিছু আমরা সেরকম ফেস করিনি। আমরা প্রায় 2008 সাল থেকে চলছি, আর 2008 সাল থেকে আমরা সব রকমের সহযোগিতা পেয়েছি, আমাদের রুগীর কাছ থেকে পেয়েছি। আমাদের যা কর্মীরা আছে তারা কিন্তু যেভাবে আমাদের মানে একটা খুব ভালোভাবে একটা মানে উদাহরণ হিসেবে তারা কাজ করে গেছে গোটা কোভিড পিরিয়ডের মধ্যে। আমরা একদিনও বন্ধ করতে আমাদের হয়নি, এবং আমরা সবটা মিলিয়ে
আমাদের ইন্টায়ার কোভিড পিরিয়ডের মধ্যে সার্ভিস প্রোভাইড করতে গিয়ে আমরা সামগ্রিকভাবে একটা পজিটিভ এনভায়রনমেন্টে কাজ করছি। সেটব্যাক আমাদের হয়নি, বরঞ্চ আমাদের সংগঠন বেড়েছে, আমাদের ডায়ালিসিস করার সংখ্যা বেড়েছে এবং সমাজের যা প্রয়োজনীয়তা ছিল যতটুকু পেরেছি আমাদের কাছে হাজির হয়েছে, সেটা পূরণ করার হচ্ছে আমরা কিন্তু সফলভাবে আমরা আমাদের কাজটা করতে পেরেছি। আচ্ছা, এবার ডক্টর হালিমের কাছে একটু ব্যক্তিগত প্রশ্নে আসি, সেটা হচ্ছে ডক্টর ফুয়াদ হালিম। আমি ডক্টরটাকে একটু যদি পাশে রাখি, ফুয়াদ হালিম একজন ব্যক্তি মানুষ, রক্ত মাংসের। তিনি স্বামী, তিনি 2 কন্যার পিতা। তো যখন মানে একটা পরিবারও আপনার কাছে একটা টাইম ডিজার্ভ করে, ডিমান্ড করে, আর তখন ডক্টর ফুয়াদ হালিম আর ফ্যামিলি ম্যান ফুয়াদ হালিম দুটো ক্ল্যাশ লেগে গেলে ব্যালেন্স কি করে করেন? দেখুন, একটা জিনিস হচ্ছে, অনেক লোকজন জিজ্ঞেস করে যে আপনার চিকিৎসার এবং আপনার রাজনীতির মধ্যে আপনি কি করে ব্যালেন্স করেন। তাহলে আমি বলি, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার মধ্যে থেকে এই উত্তরটা আপনি যদি উপলব্ধির মধ্যে আনেন এবং আপনার দর্শকরা বুঝেন যে আমার হচ্ছে রাজনীতি আর আমার চিকিৎসক হিসেবে যা পরিচয়, তার মধ্যে কোনো পার্থক্য নেই। ফলে আমি একজন স্বাস্থ্যকর্মী, আমার রাজনীতি হচ্ছে আমার স্বাস্থ্যক্রিয়ার মধ্যে থেকে প্রতিফলিত। সে একইভাবে আমি ব্যক্তি হিসেবে, চিকিৎসক হিসেবে, রাজনীতির প্রাঙ্গণের মানুষ হিসেবে আমার পরিবারের মধ্যে দের ইজ নো ডিফারেন্স, মানে কোনো পার্থক্য, আলাদা আলাদা বাক্সর মধ্যে আমি বাস করি না। এটা বলে আমার হচ্ছে সৌভাগ্য যে আমার স্ত্রী, আমার মেয়েগুলো আমার এই জীবনটাকে আপন করে নিয়েছে। ফলে আমার মধ্যে হচ্ছে কোনো দ্বন্দ্ব নেই। আমার সৌভাগ্য যে আমার স্ত্রী এবং আমার 2 কন্যা, তারা হচ্ছে এই ফ্লো অফ লাইফ যেটাকে আমরা বলি, যেখানে আমি হচ্ছে একটা সময় স্বাস্থ্যকর্মী হয়ে গেলাম, একটা সময় আমি রাজনীতির লোক হয়ে গেলাম, একটা সময় আমি হচ্ছে পরিবারের লোক হয়ে গেলাম, যার মধ্যে কোনো পার্থক্য নেই। আর হ্যাঁ, মাঝে মধ্যে আমি একটু ছুটিতে যাই, যেহেতু আমার কন্যা এখন অন্য জায়গায় পড়াশোনা করছে। আচ্ছা, আমার সৌভাগ্য যে আমার রুগীরাও কিন্তু সেটা বোঝে যে আমি যখন হচ্ছে আমার কন্যার কাছে আছি, তখন তারা আমাকে বিরক্ত করে না, এবং আমার যে ব্যবস্থাপনার মধ্যে আমার যে কলিগসগুলো আছে, সেই কলিগসগুলো সেই দায়িত্বটা পূরণ করে নেয়। ফলে সিমলেসলি, মানে জীবনটা একটাই, বাক্সর মধ্যে বাস করে লাভ নেই যে এখন আমি হচ্ছে 9টা থেকে 10টা আমি চিকিৎসক, 10টা থেকে 11টা আমি রাজনীতির লোক, 11টার পরে আমি হচ্ছে পরিবারের লোক। সেরকম জীবনটা নেই। সিমলেসলি পুরোটাই একটাই জীবন, সবটাই একদিক থেকেই আসে এবং এক রূপ হিসেবে হচ্ছে আমি আমার জীবনটা কাটাই। এবং বর্তমান সমাজের মধ্যে লোকজন যেভাবে ডিমান্ড করে, সেখান থেকে আমি সেই সৌভাগ্যটা পেয়েছি যে আমার পরিবারের লোকজন হচ্ছে আমাকে সেইভাবে দেখে এবং সেই বেশি আবদার আমি বলতে পারি সেটা করে না, এবং আমার জীবন থেকে আমার পরিবারের জীবনটা মিলে গেছে। ফলে ওটা হচ্ছে আমার সৌভাগ্যটা আমার আছে, সেটাই বলতে পারি। আর এতটা যে জার্নি আপনি করেছেন একদম এনআরএস এর একজন স্টুডেন্ট থেকে আজকে অবধি, তো আমাদের তো এখন কেন, আগেও ছিল, আগে এত কথা হতো না, হতাশা খুব গ্রাস করে, হতাশা, অ্যাংজাইটি, আপনি প্রথমে যেটা বললেন ডিপ্রেশন। তো আপনার ব্যক্তিগত জীবনে ওরকম পরিস্থিতি আসলে আপনি সেখান থেকে বেরিয়ে আসার জন্য বলছিলেন যে বই পড়েন। তো আপনার প্রিয় বই কোনগুলো, বা কোন, আমি দেখলাম মহাভারত রয়েছে, তো এরকম মহাভারতের কথা যদি বলি, কোন ক্যারেক্টার আপনাকে খুব সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মোটিভেট করে? আমাকে যেটা মানে ইতিহাসের মধ্যে আমি ধর্মগ্রন্থগুলোকে একটা সূচক হিসেবে দেখি। তারা সেই সময়ের সব থেকে আধুনিক অথবা অ্যাডভান্স চিন্তারগুলোর রসদ আগামী প্রজন্মর কাছে ধরিয়ে দেয়। মহাভারত থেকে আমাকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে রামায়ণের কতগুলো দিক আছে। রামায়ণের মধ্যে বিজ্ঞানের যে ডকুমেন্টেশন আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে ধর্মগ্রন্থের বাইরে হচ্ছে আমাদেরকে দেখা উচিত। যেমন একটা দিক রয়েছে ওখানে, সুবর্ণরেখাকে মানে ডিসক্রাইব করতে গিয়ে একটা কীট যে 5টি আরো কীটের মধ্যে নিচেকে রূপান্তরিত করতে পারে তার বিবরণ আছে। সেই বিবরণের মধ্যে থেকে আমি বুঝতে পারি যে প্রায় 2,500 বছর আগে একজন ব্যক্তি একটা ইকনিউমেন ওয়াস্প হচ্ছে এক রকমের কীট, যে একটা অন্য কীটকে তাকে হচ্ছে প্যারালাইজ করে, ওকে মানে অচেতন করে তাকে জীবিত রাখে, তাকে মারে না, তাকে নিয়ে গিয়ে মাটির তলায় একটা
ছোট্ট গুহার মধ্যে রেখে দিয়ে তার উপরে ডিম পাড়ে। তার শিশু যেটা আছে ইকনিউমেন বস, সেই আইদার ককরোচ অথবা ক্যাটারপিলার অথবা যে কোনো 5টি রকমের বিবরণ করা আছে, তাকে হচ্ছে খাদ্য হিসেবে ব্যবহার করে, জীবন্ত খাদ্য পায়, লিভিং ফুড পায়, এবং তারপরে আবার ইকনিউমেন ওয়াশ হিসেবে বেরিয়ে আসে। মানে একজন ব্যক্তি দেখেছে, ওটা অবজার্ভ করেছে যে এরম ঘটে, এবং একটা ক্যাটারপিলার তার উপরে ডিম পেড়েছে সে বুঝতে পারছে না, কিন্তু একটা ক্যাটারপিলার একটা ইকনিউমেন ওয়াশে রূপান্তরিত হচ্ছে। সেই বিবরণটা হচ্ছে এই যে অবজারভেশনের পাওয়ার, মানে মানুষ অবজার্ভ করার ক্ষমতা রাখে এবং অবজারভেশন থেকে কনক্লুড করে একটা ডিসিশনে আসে, একটা এটাই হচ্ছে বিজ্ঞানের অগ্রগতি। ফলে এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে এই অসম্ভব মানে সুযোগগুলো আছে। মহাভারতের মধ্যে জাস্টিসের একটা সেন্স আছে, জাস্টিসের সেন্স যেটা আজকে আমরা জুরিসপ্রুডেন্স বলি, সেটা যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করা হচ্ছে যে একজন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য এবং শূদ্র যদি খুন করে তাহলে সাজা কি হওয়া উচিত, তার উত্তর দিচ্ছে যে শূদ্রকে কিন্তু সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া উচিত, বৈশ্যকে তার হচ্ছে জিনিসপত্র থেকে তা বঞ্চিত করে দেওয়া উচিত, ক্ষত্রিয়কে কিন্তু হাত কেটে দেওয়া উচিত, এবং ব্রাহ্মণে কিন্তু বধ করা উচিত। তো উত্তরে জিজ্ঞেস করে কেন, তো বলছে শূদ্র হচ্ছে জ্ঞানের মালিক নয়, সে খুন করেছে, তার কিন্তু তার বোধ বুদ্ধি নেই, তার জন্য ওকে হচ্ছে বেশি শাস্তি দিয়ে লাভ নেই। বৈশ্য কিন্তু খুন করেছে, সে কিন্তু তার হচ্ছে সম্পদ হচ্ছে ওর জিনিসপত্র, ওর ব্যবসা করার জিনিসপত্র, ফলে ওটা যদি আমি নিয়ে নিই ওটা ওর কাছে সব থেকে বড় শাস্তি। ক্ষত্রিয়র দায়িত্ব ছিল তাকে রক্ষা করা, সে রক্ষা করেনি, ফলে যে হাত দিয়েও রক্ষা করার কথা সেটা যে খুন করে থাকে, সেটাই ওর কাছ থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। আর ব্রাহ্মণ হচ্ছে বুদ্ধির মালিক, সে বুদ্ধি দেখে রাখার সত্ত্বেও যদি খুন করে তাহলে ওই মস্তিষ্কটা ওর কাঁধের উপরে রাখা উচিত না। ফলে জুরিসপ্রুডেন্স শুড ভেরি। একটা শ্রেণীবিভক্ত সমাজের মধ্যে মানুষ যে অবস্থার মধ্যে আছে, সেখান থেকে তার চিন্তার জগতের বহিঃপ্রকাশ আসছে, তার কিন্তু বিবরণ হচ্ছে আমরা মহাভারতে পাই। ফলে এইসব পুরনো গ্রন্থর মধ্যে অদ্ভুত রকমের হচ্ছে শিক্ষা লাভ করা যেতে পারে। সেগুলো ভালো করে অধ্যয়ন করলে, পড়লে সেই সমাজের মধ্যে যে দৃষ্টিভঙ্গিগুলো আছে সেগুলো আমরা কিন্তু অনেকটাই শিখতে পারি। আচ্ছা ডাক্তারবাবু, একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আপনি বেড়াতে যান, বেড়াতে ভালোবাসেন? হ্যাঁ, নিশ্চয়ই। একটু বলুন আপনি কোথায় কোথায় বেড়াতে যেতে ভালোবাসেন, বা রিসেন্ট টাইমে কোথায় গেছেন? আমার বেড়ানোর হচ্ছে দুটো দিক আছে, একটা হচ্ছে কাজের মধ্যে থেকে বেড়াই। আচ্ছা। যেমন হচ্ছে প্রায় প্রত্যেক রোববার কোনো না কোনো জেলা কোনো কর্মসূচির জন্য যেতে হয়। ইনফ্যাক্ট গত মাসে হচ্ছে 5টা জেলাতে আমি ঘুরে এসেছি। আবার এর বাইরে হচ্ছে আমার সুযোগ, বিদেশ যাওয়ার সুযোগ আছে, ভারতবর্ষের মধ্যে ঘোরার সুযোগ থাকে। গেলে আমার যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে মানুষ ওই জায়গার মধ্যে কি করে বাস করছে, তারা কিভাবে উৎপাদন করছে, তাদের খাদ্য গ্রহণ করার ভিন্নতা যেটা আছে সেটাকে বোঝার চেষ্টা করি, এবং ওই সমাজ তার মধ্যে হচ্ছে চিন্তা কিভাবে এগিয়েছে সেটাকে আমি একটু উপলব্ধি করার চেষ্টা করি। মিউজিয়ামগুলো যাই, ওখানে ওইগুলো লাইব্রেরি থাকলে লাইব্রেরিতে আমি যেতে পছন্দ করি, এবং ওখানকার যে বইপত্র আছে সেই বইপত্রগুলো একটু গ্রহণ করার চেষ্টা করি। কারণ অবশ্যই যেখানেই গেলে ওখানে কমিউনিস্ট পার্টি কোথায় আছে, কমিউনিস্ট পার্টি কারা আছে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করি, এবং কমিউনিস্ট যে পাবলিকেশনগুলো আছে সেগুলো সরবরাহ করার চেষ্টা করি। ফলে সেই প্রক্রিয়ার মধ্যে থেকে সবটাই সাধারণ মানুষ, কমিউনিস্ট পার্টি এবং জায়গা, খাদ্য, পরিবেশ সবটাইকেই আমি একটু নিজের মতন বোঝার একটা চেষ্টা করি, জানার চেষ্টা করি। যে জিজ্ঞাসার শেষ থাকে না, সবটা করতে পারি তা নয়, যতটুকু পারি যাওয়ার সময় করে নিই। আর হ্যাঁ, বাইরে গেলে একটু রেস্ট নিই, ফলে ঘুমটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, যে আপনি রেস্ট নেন। আচ্ছা ডক্টর হালিম, আমি আর একটা ব্যক্তিগত প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে আপনি আপনার পারিবারিক জীবনের সূত্রেই ডক্টর সোমনাথ চ্যাটার্জির অনেক সংস্পর্শে এসেছেন, আর অবশ্যই হাসিম আব্দুল হালিমের কথা আমরা সবাই জানি, আমাদের স্পিকার ছিলেন অ্যাসেম্বলির। আপনার তাদের থেকে রাজনীতির বাইরে গিয়ে মানুষ হিসেবে আপনার কি শিক্ষা ওদের থেকে তারা প্রাতঃস্মরণীয় আমাদের জীবনে? বাবাকে দেখেছি, সোমনাথ দাকে দেখেছি, এবং অন্যান্য যারা আছে জ্যোতিবাবুকেও অত কাছ থেকে না হলেও দেখেছি, বুদ্ধবাবুকে দেখেছি। উদার মন,
উদার মন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। যে কোনো মানুষ আসতে পারে, যে কোনো মানুষের জন্য দরজা খোলা থাকবে। আমি আমার বাড়িতে ৭৭ সালে বাবা মন্ত্রী হয়েছে এবং ২০১১ সালে স্পিকার ছিল। ও গেটে কোনোদিন সিকিউরিটি ছিল না, গেটে কোনো লোক, অন্য কোনো লোক দরজা খুলতেন না। যদি কেউ ডোরবেল দিতে বা আমরা পরিবার হিসেবে দরজা খুলতেন, তো বাবা নিজেই দরজা খুলতেন। ফলে এই মানে সকলের জন্য দরজা খোলা, যে কেউ আসতে পারে, যে কেউ বসে কথা বলতে পারে এবং সব মানুষের কথা শুনে যতটুকু সম্ভব তাকে রক্ষা করার জন্য পরামর্শ দেওয়া এবং কাজ করা, এই দুটোই হচ্ছে হালিম সাহেব এবং সোমনাথদার কাছ থেকে আমরা পেয়েছি। এবং এটা আমার মনে হচ্ছে একটা খুব কঠিন জায়গা, মানে উদার মন রাখা এবং নিজের হৃদয়কে উদার রাখা এবং নিজের হচ্ছে দরজা খুলে রাখা সমস্ত স্তরের মানুষের জন্য। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ উপলব্ধি। এবং যদি আপনি বলেন শিক্ষা, আমরা চেষ্টা করতে পারি, পুরোটা পারবো কি পারবো না জানি না। আচ্ছা, যে ডাক্তারবাবু একদম শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে এখন যারা মেডিকেল স্টুডেন্টস রয়েছেন, সেটা নার্সিং এ হোক বা এমবিবিএস এ হোক, আপনি আজকে তাদের সিনিয়র হয়ে কি পরামর্শ দেবেন তাদের স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য যাতে বজায় রাখে? আগামী দিন অনেক মানে আপস অ্যান্ড ডাউনস এর অপেক্ষা করছে তাদের জন্য, সেই হিসেবে আমার যেটা মনে হয় যে মানে পরামর্শ দেওয়ার মতন জায়গায় আমি নেই, পরামর্শদাতা হিসেবে সেই যোগ্যতা আমার নেই। আমি শুধু নিজের জীবনের সঙ্গে বলতে পারি যে এই পেশাতে আসার মধ্যে থেকে, এই পেশার কাজের মধ্যে থেকে একজন অন্য ব্যক্তি যখন তার গোটা শরীরের দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিচ্ছে, সে নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী অত চিকিৎসক হোক, সেই গুরু দায়িত্ব যখন আমরা পাচ্ছি, সেই গুরু দায়িত্বকে মানে গ্রহণ করে তার মধ্যে কাজ করে যে আনন্দটা আছে, এই আনন্দটা অতুলনীয়। ফলে ওই আনন্দটা মাথায় রেখে যদি আমরা ভালোভাবে আমাদের বিজ্ঞানটাকে গ্রহণ করে সেটাকে যদি প্রয়োগ করি, তাহলে ওর মধ্যে থেকে কিন্তু মানসিকভাবে অনেক শান্তি, অনেক সুখ পাওয়া যায়। সেটাই সমাজের মধ্যে হাজার সংকট থাকলেও এই আনন্দ, এই সুখটা কিন্তু ওটাকে কাটিয়ে দেওয়ার জন্যে শুধু যথেষ্ট নয়, ওর বাইরে অনেক অনেক কিছু ছেড়ে দিতে পারে। পারিপার্শ্বিক হচ্ছে আমাদের পেশার মধ্যে থেকে, যেহেতু বসে থাকার কাজ বেশিরভাগ, সার্জনরা একটু হাঁটাচলা করেও একটু ওটিতে টানা হেজরা করতে হয়, মূলত সিডেন্টারি লাইফস্টাইল, পেশাগতভাবে সিডেন্টারি। এই যে সকালে চেম্বারে বসবো, রাত্রে 8:30 8টায় উঠবো, একটাই টেবিল, একটাতে, এখান থেকে আমাদের কিন্তু শরীরচর্চার বিষয়টাকে মাথায় রাখতে হবে। কম বয়স থেকে বই নিয়ে পড়তে শুরু করতে হবে এবং পাশাপাশি একটু খেলাধুলো করতে হবে। পেশার মধ্যে প্রবেশ করলে একটু হাঁটাহাঁটি করতে হবে। সেই জায়গাটা কিন্তু পেশার মধ্যে থেকে অনেক কম সুযোগ, সেটা কিন্তু একটু মাইন্ড অ্যাপ্লাই করে, মন অ্যাপ্লাই করে কিন্তু করা উচিত। এটাই বলবো যে পড়াশোনা করতে হবে, আজীবন করতে হবে, সুখ নিতে হবে চিকিৎসা দিয়ে, আর শরীরচর্চা করতে হবে। আপনারা শুনলেন ডক্টর হালিম আমাদের কত কথা বললেন আজকে, কিন্তু আমরা এটা বলতে চাই যে আজকের এই বিশেষ অনুষ্ঠানটি ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে করা, এবং এটা পুরো ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মী সিস্টার, তাদের জন্য আমাদের একটা ছোট্ট কৃতজ্ঞতার প্রকাশ। ডাক্তারবাবুরা আমাদের জীবনের প্রতিদিনের অপরিহার্য অঙ্গ, তাদের ছাড়া আমাদের একদমই চলবে না। আর আমি শুধু বলতে চাই ডক্টর হালিম এবং সমস্ত ডাক্তারবাবুদের, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, তাহলে আমরাও ভালো থাকবো। ডক্টর হালিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ পোস্ট এডিটকে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ পোস্ট এডিটকে আমার সঙ্গে এই সুযোগ দেওয়া আলোচনার জন্য। অনেক ধন্যবাদ, নমস্কার।